একটা দেশের জন্মের সাথে যুক্ত ছিলাম, সেই জন্য এই দেশটা রসাতলে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে কারো কারো দ্বারা, কোনো গোষ্ঠী দ্বারা, এটা মেনে নিতে পারবো না, আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারবো না। তো আমি ব্যক্তি হিসেবে এটার প্রতিবাদ করব, আপনি ব্যক্তি হিসেবে প্রতিবাদ করেন, এরকম ব্যক্তি ব্যক্তি মিলেই জনগণ হবে একসময়। জনাব আবু আলম শহীদ খান, যদি তাই হয় সেই ক্ষেত্রে ধরেন মানে ইলেকশন যদি না হয়, ইলেকশন তো হতেই হবে আজ হোক কাল হোক, মানুষ আসলে কি মানবে কিনা, মানুষ কিভাবে রুদ্ধ করে রাখা যাবে কিনা, একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন, আমাদের সেনাবাহিনী তারা বলেছে, সেনাপ্রধান বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, তাই না, ফুল স্টপ। তিনি জানুয়ারির 1 তারিখে নতুন সরকার দেখতে চান, একেবারে স্পষ্ট করে প্রথম দিন থেকে এই কথাই তিনি বলছেন। এখন যখন বিএনপি বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন তারা করবে এবং প্রধান উপদেষ্টা বলছেন তাদের আপত্তি নাই, সেনাপ্রধান কোথায় থাকলেন? তিনি তো একটা বড় স্টেক হোল্ডার। হ্যাঁ, সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী তো বাংলাদেশের অনেক বড় স্টেক হোল্ডার, এবং সেনাপ্রধান যখন এই কথাটা বলেছিলেন তখন বিএনপিও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল। নির্বাচন তো একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, এটা আমাকে খেয়াল রাখতে হবে। নির্বাচন কমিশন, সেনাবাহিনী বা অন্যান্য যারা আছেন, পুলিশ, সিভিল সার্ভিস, জুডিশিয়ারি, তারা কিন্তু নির্বাচনটা ডিসাইড করেন না, নির্বাচন ডিসিশনটা হবে একটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনীতিবিদরা যদি ঐক্যমতের ভিত্তিতে যে কোনো একটা সময় নির্ধারণ করেন, সেই সময় নির্বাচনের ব্যাপারে তখন সেনাবাহিনী বা সিভিল সার্ভিস বা পুলিশ সার্ভিসের পক্ষ থেকে কোনো কিছু বলার থাকবে না। যেমন ধরেন যে পুলিশ কেন কথা বলে না, এরকম একটা কথা বললেন, আমার ভাই, ছোট ভাই বলি, উনি আমাকে বড় ভাই ডেকেছেন, অমুকে কেন বিবৃতি দেয় না, এইরকম বিবৃতি পুলিশ কি গত 20 বছর 30 বছর দিচ্ছে নাকি কখনো, বা সিভিল সার্ভিস দিচ্ছে নাকি? আপনার যে খাপ ধরে জুডিশিয়ারি থেকে বের করতে, ওনারা তো ছিলেনই না হাইকোর্টে ওদিন। আপনার চিফ জাস্টিস কোথায় আছেন, কোথায় ছিলেন? তিনি তো 5ই আগস্টের পর থেকে সেনা বাহিনীর তত্ত্বাবধানে ঢাকা ক্যান্টনমেন্টে আছেন। জাস্টিস এনায়েতুর রহিম কোথায় ছিলেন? ওখানে আছেন। তো এইগুলো অনেক আলোচনার বিষয় আছে, আপনি ছিলেন কিনা, আপনি কেন রিজাইন করলেন না। তার আগে আরেকজন প্রধান বিচারপতিকে যখন সিঙ্গাপুর থেকে বিদায় করে দেওয়া হলো, তখন কে প্রতিবাদ করেছিল? কেউ তো প্রতিবাদ করেনি। সুতরাং এইসব অনেক বিষয় আছে, অনেক আলোচনা করা যেতে পারে। আমরা অনেক ভুল ভ্রান্তি, অনেক শুনলাম। সিনহা সাহেবকে স্যাক করার পরে প্রচুর প্রতিবাদ হয়েছিল, প্রচুর লেখালেখি হয়েছিল। আমাদের লেখালেখির কথা আপনি বলছেন, আমি আপনার সাথে আপনি মিডিয়া করতে থাকেন, অসুবিধা নাই। আপনি কোনো বিচারপতি পদত্যাগ করছে কিনা এটা আপনি জিজ্ঞেস করছিলেন, সেটাই বললাম যে তখনও তো কোনো বিচারপতি পদত্যাগ করেনি, বরঞ্চ দায়িত্ব নিয়েছে প্রধান বিচারপতি, তাই না? তো আমাদের দেশে পদত্যাগ করার ঐতিহ্য নাই, আমরা এটা সৃষ্টি করি নাই, আমরা করতে পারি নাই। আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যেটা নাই, সেটা অন্যখানে তো হবে না। রাজনীতি হলো ব্যাকবোন, রাজনীতি ঠিক না থাকলে অন্য কোনোটাই ঠিক থাকবে না। রাজনীতি ঠিক না থাকলে কোনো পেশা ঠিক থাকবে না, রাজনীতি ঠিক না থাকলে প্রশাসন ঠিক থাকবে না, রাজনীতি ঠিক না থাকলে সেনাবাহিনীও ঠিক রাখা যাবে না, যদিও এখন পর্যন্ত অনেকটা ঠিক আছে। রাজনীতি ঠিক না থাকলে পুলিশও ঠিক রাখা যাবে না। আমরা তো বাংলাদেশের এই 54 বছরে ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি গড়ে তোলারই চেষ্টা করিনি। আমরা বরঞ্চ যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে এগুলোকে ধ্বংস করেছি। কে ধ্বংস করছে, কেন করছে, কিভাবে করছে, এটা আমরা সবাই জানি, আলাপ আলোচনার কোনো দরকার নেই। আমরা জানি যে আমরা সবাই মিলে এটা করেছি। কোন দল বলতে পারবেন যে ভাই আমি করি নাই, ওর মুখে এটা করছে, আমরা সবাই মিলে করছি। যে যতটুকু ক্ষমতায় ছিলেন ততটুকু করছেন। আপনি যে এরশাদ সাহেবকে স্বৈরাচারী বলে তো বিদায় করা হয়েছে, তারপরে যখন পার্লামেন্টারি ডেমোক্রেসি হয়েছে, যখন রাজনীতিবিদরা ক্ষমতায় বসছেন 1991 সাল থেকে এই যে 24 বছর 34 বছর, তারা কি কি করছেন আমরা জানি না? সবাই আমরা জানি। বাট জিনিসটা হলো পৃথিবীর সবখানে রাজনীতিবিদরা হলো সব সময় ভিলেন। হ্যাঁ, পুলিশ ভিলেন, সিভিল সার্ভিস ভিলেন, যারা সরকারে থাকেন তারা ভিলেন। তারপরে একটা সরকার লাগে, তারপরে রাজনীতিবিদদেরকেই এটা চালাতে হবে, রাজনীতিবিদদের কাছেই দিতে হবে দায়িত্ব, এবং তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তারা শুদ্ধ হয়ে বের হবেন, সেটা প্রত্যাশা করতে হবে, এবং এই প্রত্যাশাটা আমাদের থাকবে। এবং জনগণকে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলি নেতৃত্ব দেবে, নেতৃত্ব অবশ্যই দিবে। একটা আপনি ইচ্ছা মতো সবকিছু চালাইতে পারবেন, আপনার আলাদ্দিনের চেরাগ আছে না কি চেরাগ আছে ওর পরে দেখা যাবে। চেরাগ তো ছিল, চেরাগ আগেও ছিল, চেরাগ অনেকের হাতে ছিল, চেরাগ ট্র্যাক তো কোনো কাজ করে না রে ভাই। শেষ পর্যন্ত তো বিদায় নিতে হয়, এরশাদ সাহেবকে বিদায় নিতে হয়েছে, অন্যদেরকে বিদায় নিতে হয়েছে, এবং দেশ ছেড়ে চলে যেতে হয়। কেন দেশ ছেড়ে চলে যেতে হবে একটা রাজনৈতিক দলকে? যে রাজনৈতিক দল এত প্রাচীন একটা রাজনৈতিক দল, আমাদের মুক্তিযুদ্ধের সাথে যার জড়িত, যার অনেক অবদান, আমাদের পুরা দেশটাই হতো না ওই রাজনৈতিক দল না থাকলে।
তো তাদেরকে কেন দেশ ছেড়ে চলে যেতে হয়? তাদের 1000 নেতা কেন দেশের বাইরে? তাদের দেশের প্রধানমন্ত্রী কেন দেশের বাইরে চলে যাবেন? এই কেন গেছেন, এটার উত্তরগুলো খুঁজি, আমরা খুঁজে নিজেরা শুদ্ধ হওয়ার চেষ্টা করি, আত্মশুদ্ধি হই, এবং তারপরে জনগণকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি। এখন হঠাৎ করে আপনি গায়েবী নেতৃত্ব দিলে তো জনগণ নামবে না, নামার কোনো কারণ নেই। জনগণের নামার কোনো কারণ নেই যতক্ষণ পর্যন্ত না জনগণ বিশ্বাস করবে যে হ্যাঁ আপনার মাধ্যমে আমাদের কিছু মঙ্গল হবে। এবং জনগণ বিশ্বাস করে বারবার তো ঠকেছে। 71-এর মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, যে স্বপ্ন ছিল, এটা কি 54 বছরে বাস্তবায়ন হয়েছে কিনা? আপনার 90-এর গণ অভ্যুত্থানের যে রূপরেখা ছিল, সেই রূপরেখা কি বাস্তবায়ন হয়েছে? এখন আমরা আলোচনা করছি জুলাই ঘোষণাপত্র। জুলাই তো গেছে, আরেক জুলাই চলে আসছে। ওই জুলাইতে তো কোনো ঘোষণাপত্রই হয়নি। এবং যে কোনো ঘোষণাপত্র এটা সকলের, আওয়ামী লীগ ছাড়া, যেহেতু আওয়ামী লীগ এখন নাই, আওয়ামী লীগ ছাড়া অন্যান্য সকল রাজনৈতিক দলের ঐক্যমত্য হতে হবে। এবং এই ঐক্যমত্যের মধ্যে আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, এটা বিএনপি রাজি হয়ে যাবে? বিএনপি তো জাস্টিস শাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট পদ থেকে সরানোর ব্যাপারেই তো রাজি হয়নি। আপনার হাইকোর্টে করতে পারছে, কই প্রেসিডেন্ট সাহেবকে তো এখনো সরাইতে পারে নাই। কেন সরাই নাই? তারা তো সেনাবাহিনী সেনাপ্রধানের বিরুদ্ধে যথেষ্ট বিষোদ্গার করছে, তাকে সরাইতে পারছে? সরাইতে পারে নাই। সুতরাং দেশের মধ্যে অনেক কিছু ঘটছে, অনেক কিছু ঘটবে, ভবিষ্যতে অনেক কিছু ঘটবে। সেগুলোর জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অবশ্যই গ্লাস ফুল না গ্লাস হাফ এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু আমি ফুল হাফ নিয়ে, হাফ গ্লাস ফুল, এইটাই আমার আলোচনা। কারণ আমরা একটা দেশ তো সৃষ্টি করেছি, একটা দেশের যুদ্ধের সাথে যুক্ত ছিলাম, একটা দেশের জন্মের সাথে যুক্ত ছিলাম। সেই জন্য এই দেশটা রসাতলে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে কারো কারো দ্বারা, কোনো গোষ্ঠী দ্বারা, এটা মেনে নিতে পারবো না। আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারবো না। তো আমি ব্যক্তি হিসেবে এটার প্রতিবাদ করবো, আপনি ব্যক্তি হিসেবে প্রতিবাদ করেন। এরকম ব্যক্তি মিলেই জনগণ হবে একসময়। জি, জি। আমি শেষ করব, কিন্তু আরেকটা বিষয় আমাকে অবতারণা করতে হচ্ছে। আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার আইআর ডিপার্টমেন্টের শিক্ষক ডক্টর শাহিদুজ্জামান, তিনি বলছেন যে ছাত্রদেরকে প্রধান বিচারপতির দ্বারস্থ হতে বলছেন। এটা কিসের? এবং ইভেন তিনি পাকিস্তানে যে আমরা দেখেছিলাম যে প্রধান বিচারপতি কু করেছেন, এরকম একটা ইঙ্গিত দিচ্ছেন। এটি তিনি হঠাৎ করে কেন বলছেন? এতদিন তো তাকে আমরা বিএনপি পন্থী বলেই জানতাম। জনাব মঞ্জুরুল হক। উনার সম্পর্কে কথা বলা ঠিক না। উনার সম্পর্কে এই টক শোতে অন্তত কথা বলা ঠিক না, কারণ উনি অপ্রকৃতস্থ। উনি একজন প্রফেসর হওয়ার মতন ওনার কোনো ক্যাপাবিলিটি নেই। উনি কিভাবে হয়েছেন আমি জানি না। তো উনি একটা জাস্ট একেবারেই একটা মানে কি বলবো, বললাম তো যে কথা বলা ঠিক না, কারণ উনি একটা সাধারণ মানুষের যে নলেজ থাকে, টেকনিক্যাল নলেজ থাকে, ওনার সেটাও নাই। উনি এত পরিমাণে বায়াসড এবং এত পরিমাণে স্টুপিডিটি করেন। উনি পাকিস্তান থেকে আমি আসলে ওনাকে নিয়ে কোনো কথা বলতেও চাই না। আমি একটুখানি ক্লারিফিকেশন দেই। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান থেকে উনি পারমাণবিক বোমা এনে বাংলাদেশে মজুত করতে চেয়েছেন। ওনার ধারণা পারমাণবিক বোমা হচ্ছে ওই শবে বরাতের দিন যেগুলো ফোটে, ওইরকম কোনো কিছু ব্যাপার পকেটে করে আনা যায়। হ্যাঁ, ওটা এনে উনি রাখবেন কি জন্য? ভারতকে ভয় দেখানোর জন্য। ভারতে মারবেন না, ভারতকে ভয় দেখানোর জন্য। ওইটা বাংলাদেশে থাকলে ভারত আমাদের দিকে আর চোখ তুলে তাকাতে পারবে না। তো এইরকম যে ব্যক্তির রাজনৈতিক ধারণা, সেই ব্যক্তির কথাই আপনার কান দিতে নেই। আর উনি যেটা বলছেন সুপ্রিম কোর্টের বিষয়টা, সুপ্রিম কোর্টের বিচারপতি বাংলাদেশে কু করবে, এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি, এবারও ঘটবে না। সেটা না, উনি আসলে এই বাচ্চা ছেলেদেরকে উস্কাচ্ছেন যে নতুন করে আর একটা কেওয়াজ সৃষ্টি হোক। যে কেওয়াজটা সৃষ্টি হলে আইনগত শূন্যতা তৈরি হবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট এক ধরনের শূন্যতা তৈরি করবে। সেই শূন্যতা তৈরি হলে এই যে সরকারের যে মেয়াদটা, সেই মেয়াদটা আরো কয়েক মাস বাড়িয়ে নেওয়া যাবে, এই আর কিছু না। জি, আবু আলম শহীদ খান, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশেও বেশ কয়েকবার কিন্তু প্রধান বিচারপতির মাধ্যমে কুয়ের চেষ্টা, ষড়যন্ত্র, এমনকি বিচারপতি সিনার ক্ষেত্রে এরকম অভিযোগের কথা শুনেছিলাম। এখন আবার নতুন করে এই বিষয়টা আনছে, আপনি কোনো কিছু দেখেন কিনা এর মধ্যে? আমি দেখি না। কেন বাংলাদেশে বিচারালয় একটা কু করে ফেলবে এরকম সম্ভাবনা আমি কখনোই দেখি না। তাদের সেই যোগ্যতা বা তাদের সেই সাহস আছে কিনা এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে, বাট কেন তারা করবেন এটা? উনিও ওই যেটা শহীদুজ্জামান সাহেবকে আমি 2-1টা টক শোতে আমার সাথে দেখা হয়েছে, একজন প্রফেসর ছিলেন, রিটায়ার্ড এখন। একসময় আপনি বলছেন যে বিএনপির সমর্থক ছিলেন, বিএনপির সাথে ওনার এখন বোধহয় সেরকম সম্পর্ক নাই।
ওই যে $4 বিলিয়ন যেটা আমরা পাকিস্তানের কাছে পাই, ওই হিসাবে একদিন বললেন যে ওটা দিয়ে নাকি পাকিস্তান থেকে পারমাণবিক বোমা কিনে এনে এখানে মজুত করা যাবে। এরকম নানান কথাবার্তা উনি বলেন এবং উনি অনেক বিষয় বলেন, অনেক অনেক তথ্য দেন, তথ্য উপাত্ত দেন। অনেক অনেক অনেকগুলো বিশ্বাসযোগ্য না, অনেক বিষয়ে আলোচনা তা মানে কি কারণে করেন, কেন করেন, এটা আমারও বুঝতে কষ্ট হয়। আমি আসলে বুঝতে পারি না ওনাকে। আই এম নট ক্লিয়ার অ্যাবাউট হিজ অ্যাটিটিউড বা লক্ষ্য উদ্দেশ্য কি। হ্যাঁ, এটা ঠিক যে উনি উস্কানিমূলক অনেক কথাবার্তা বলেন। সেই উস্কানিমূলক কথাবার্তা থেকে আমাদের বিরত থাকাটা ভালো হবে। জি। তো মোটমাট বিষয় যেটি দাঁড়ালো যে যেই যেটা আমি শিরোনাম করেছি, সরকারি ম্যাচে কে কোন খেলোয়াড়, হ্যাঁ, তো সবাই কি সরকারের পক্ষেই খেলছে নাকি মঞ্জুরুল হক? না, সরকারের একবার বিপদে পড়ছে, সরকার সেখান থেকে ওভারকাম করতে পারছে। কোন একটা সংকটে পড়ছে, সেই সংকট থেকে আবার বেরিয়ে আসছে, এভাবেই চলছে। কিন্তু সরকারকে চ্যালেঞ্জ জানাবার মতো যে শক্তিগুলো বাংলাদেশে আছে এখন পর্যন্ত, সেই শক্তিগুলো তাদের শক্তিমত্তা প্রদর্শন করেনি। আপনি যেটা বললেন যে সেনাবাহিনীর প্রধান যখন দেখলেন যে তার বক্তব্যটি একেবারেই গ্রহণযোগ্য হলো না, ছুঁড়ে ফেলা দেওয়া হলো। ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতেই হবে এবং 1 জানুয়ারি নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করবে। এই বক্তব্যটা যখন প্রফেসর ইউনূস ছুঁড়ে ফেললেন, তার প্রতিক্রিয়াতে তিনি কিছুই বলেননি এখন পর্যন্ত আমাদের জানা মতে। তারা গোপনে হয়তো টেলিফোন করে কিছু বলতে পারেন কিনা সেটা আমরা জানি না। অন্তত পত্র-পত্রিকায় এ ধরনের কোনো মিডিয়ায় আসেনি। আর বিএনপির নির্বাচন ডিসেম্বর থেকে সরে যেয়ে এপ্রিলে গেল, এপ্রিল থেকে আবার ফেব্রুয়ারিতে আসলো। এ নিয়ে বিএনপিও যে প্রথমে যে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণাগুলো দিত, হতেই হবে, সরকারকে বাধ্য করব, এই জায়গাটাও কিন্তু বিএনপি আর নেই। সুতরাং সরকার তার বিপক্ষে কথা বলার যে শক্তিগুলো ছিল, সেই শক্তিগুলোকে মোটামুটি মিনিমাইজ করে ফেলেছে, ম্যানেজ করতে পেরেছে। সেনাবাহিনীকে এখন পর্যন্ত পেরেছে কি পারেনি সেটা আমি এখনো জানি না বলে বলতে পারছি না, আন্দাজে কোনো কথা বলা ঠিক না। কিন্তু বিএনপিকে যে তারা ম্যানেজ করে ফেলেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। জি, বিএনপি আমি এখন শেষ করব আবু আলম শহীদ খান, সেনাবাহিনী যে হিরণময় নীরবতার মধ্যে আছে, এর রহস্য কি? আমি তো ভিতরের রহস্য জানি না, বাট সেনাবাহিনী নিশ্চয়ই একটা সরকার যখন গঠিত হয় এবং সরকার গঠন প্রক্রিয়ায় সেনাবাহিনীর অংশগ্রহণ ছিল। আপনি যদি 5ই আগস্ট এবং 3 আগস্ট থেকে 5ই আগস্ট 8ই আগস্ট পর্যন্ত পর্যালোচনা করেন, এই বিশেষ করে 5ই আগস্টে সেনাপ্রধান কিন্তু নিজেই ডেকে নিয়ে গিয়েছিলেন রাজনৈতিক দলগুলোকে এবং সবাই সেখানে গিয়েছিল। ওই যে বিপ্লবের জন্য কিছু হয়নি আরকি। তখনই তো এটা আমাদের সংবিধানের মধ্যে এবং তারপরে বঙ্গভবনে আলাপ আলোচনা। তো সবকিছুর মধ্য দিয়ে এই সরকার গঠনে সেনাবাহিনীর একটা ভূমিকা আছে। হিরণময় নীরবতা, ভালো মাঝে মাঝে নীরবতা। কখনো নীরবতা থেকে কখন চিৎকার হবে সেটা তো আমরা জানি না। ওই মায়ের পেটে তো শিশুও 9 মাস 10 মাস খুব নীরবে থাকে। যেই মাত্র ভূমিষ্ঠ হয় তখন কিন্তু একটা চিৎকার দিয়ে জানিয়ে দেয় যে আমি ভূমিষ্ঠ হয়েছি। তো কখন যে নীরবতা ভেঙে একটা চিৎকার হবে সেটা আমরা জানি না আসলে। কি হচ্ছে সবকিছুই তো আমরা জানি না। অনেক কিছুই আমরা আসলে জানি না। কেন কি হয়, কোন কারণে হলো এবং সবকিছু বেরও তো হয় না। সবকিছু জানাও যায় না। এই যে 1 ঘন্টা 20 মিনিট বা 15 মিনিট তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূসের কি আলোচনা হয়েছিল, হয়েছে সেটা কি আমরা কখনো জানতে পারবো? হয়তো জানতে পারবো না। অনেক কিছু হয়তো জানতে পারবো, আবার অনেক কিছু জানতে পারবো না। এটাই হলো রাষ্ট্র, চলে এইভাবেই। রাষ্ট্র একটা ষড়যন্ত্রর মধ্যে দিয়ে চলে। রাষ্ট্র একটা নানান গোপন শলা পরামর্শের মধ্যে দিয়ে চলে। কখনো কিছু কিছু পরিষ্কার হয়, কখনো জনগণ বুঝতে পারে রাষ্ট্র এভাবে চলছে, আবার কখনো কিছুই বোঝা যায় না।